তোমার মেয়ের একটু সর্দি হলে ডাক্তারের কাছে ছুটে যাও। তোমার বৌমার এত শরীর খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে, খোঁজ রাখো। উল্টে তাকেই সকালের বাসন মাজা থেকে ঘর মোছা সব কাজ করতে হবে। মেয়েটার শরীর ঠিক আছে কি না একটাবারও খোঁজ নেবে না? একবারও মনে হয় না তোমার মেয়ের মতোই সেও কারোর মেয়ে? ছি, এত বড় বউ পাগল তুই! বউয়ের ভেরুয়া। আমার মেয়ের শরীরে আমার রক্ত আছে, আমি ওকে পেটে ধরেছি। আমার মেয়ের একটু কিছু হলে আমার যা কষ্ট হবে তোর বউয়ের জন্য তাই হবে। তুই বললি কি করে কথাগুলো? কদিনেই তুই এত ছোট লোক হয়ে গেলি? বউয়ের জন্য নিজের মাকে তুই কথা শোনাচ্ছিস? মা, তোমার মেয়ে মানে আমার বোনও একদিন শ্বশুর বাড়িতে যাবে, তখন তোমার কথাগুলোই আমার বোনকে, তোমার মেয়েকে যদি শুনতে হয় আর কথাগুলো তোমার কানে আসে, তোমার কেমন লাগবে একবারও ভেবে দেখেছো? চুপ কর ছোট লোক। নিজের বোনের কপাল পুড়ুক তুই তাই চাইছিস? নিজের বোনের মন্দ হোক তুই তাই চাইছিস? ছি ছি, কদিনেই বউয়ের পা চাটা স্তন্য হয়ে গেলি তুই। তোর বাবা হেঁটে ফিরুক বলছি, তুই বউ নিয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে। তোর বউকে আমি ভালো ঘরের মেয়ে ভেবেছিলাম, এখন দেখছি ও মেয়ে জাতের মেয়ে নয়। কদিন যেতে না যেতে ফুস মন্তর দিয়ে তোর কান ভারী করতে শুরু করেছে, বোনের পেছনে লেলিয়ে দিয়েছে। আর ভেরুয়ার মতো তুই বউয়ের হয়ে আমার সাথে ঝগড়া করছিস। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বোনকে ভালোবাসলে বউকে ভালোবাসতে পারবো না? ভালোবাসার জন্য তাকে পেটে ধরতে হবে, রক্তের সম্পর্ক থাকতে হবে, এমন শর্ত কে তোমায় শিখিয়েছে? বাবার সঙ্গে তোমার তো এমন কোনো শর্তই ছিল না। তবু বাবা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, এখনও সমান ভালোবাসে। বাসবে না? বাসবেই তো। তোর বউয়ের মতো অজাত কুজাতের মেয়ে নাকি আমি? আমরা বংশীয় ঘরের মেয়ে। তোর বউয়ের মতো। পরের কথাগুলো বলার আগে কী যে হলো, মমতা থেমে গেলেন। ছেলে তরিত তখনও মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সকাল সকাল মায়ের চেঁচামেচি শুনে তরিত সামনে এসেছে। আজ তার অনেক কথা শোনানোর আছে মাকে। বিয়ের কিছুদিন পর থেকেই বউ অর্পিতার সঙ্গে মায়ের ব্যবহার তার নজরে এসেছে। তবুও এতদিন চুপচাপ শুনে এসেছে, কিছু প্রতিবাদ করেনি, কেবল অর্পিতার বাধা দেওয়ার জন্য। আজও উঠে আসার সময় হাত চেপে ধরেছিল অর্পিতা। তড়িৎ জোর করে হাত ছাড়িয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়েছে। বলল, তুমি যখন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলে, তখন তোমার খুব শরীর খারাপ হলে তোমার শাশুড়িও ঠিক এরকম ব্যবহার করতো বলো? আর তার বদলা নিতে হবে তোমাকে এখন। সেই ধারা বংশ পরম্পরায় চালিয়ে যেতে হবে। আমরা ওরকম ছিচকাদুনি মোম পুতুলি মেয়ে ছিলাম না। ও শরীর খারাপ হলেই মোমের পুতুল ছিচকাদুনি মেয়ে হয়ে যায়। তাহলে বিয়ের পরপরই আলাদা সংসার পেতেছিলে কেন? আমরা ঠাকুমার সঙ্গেও থাকতে পারতাম। মা, এদেশের মানুষ সহমরণ, বাল্য বিবাহ এরকম কত কুপ্রথাকে উৎখাত করেছে। বিধবা বিবাহ, নারী শিক্ষার মতো মানবিক প্রথা চালু করেছে। সবেতেই পুরুষরা অগ্রণী ভূমিকা নিয়েছে। কিন্তু মহিলারা সহযোগিতা না করলে কি সম্ভব ছিল তুমিই বলো? তেমনি করে তোমরা মেয়েরা যদি এগিয়ে না আসো, তাহলে শাশুড়ি বৌমারা এই চিরকালীন বিবাদ মিটবে কি করে? তা না পারলে মানুষ দাসত্ব বা গোলামি থেকে মুক্তি পেল কোথায় বলো? দাসত্ব শুধুই কি কায়িক হয় মা? দাসত্ব মানসিকতা, চিন্তা ভাবনারও হয়। তুমি তোমার শাশুড়ির মন্দ মানসিকতার দাসত্ব করেছো কিনা জানি না, তবে যাই হোক, তা থেকে বেরিয়ে এসে ভাবো, ভাবতে শেখাও। বউ মাও মেয়ে, শাশুড়িও মা। আর তুই, তুই যে তোর বউয়ের দাসত্ব করছিস, তার হয়ে ভোরবেলা আমাকে এত কথা শোনাচ্ছিস, মাকে অপমান করছিস তার বেলা। না মা, তোমাকে এত কথা বলছি তোমাকে অপমান করতে নয়, একটা কুপ্রথাকে উৎখাত করার চেষ্টা করছি। তুই কি বলছিস? তোর মতো তোর বউয়ের দাসীবাদী হয়ে থাকতে বলছিস আমাকে? বিয়ে করে ফর্সা বউ পেয়ে তোর এত অধঃপতন হয়েছে আমি ভাবতেই পারছি না। তুই এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর বাবা ফিরুক, আজই তোর ব্যবস্থা করছি। শোনো মা, আমার ঠাকুমা যদি তোমার সঙ্গে দাসীর মতো আচরণ করে থাকেন তবে তা অন্যায় করেছেন। আমার বাবার তখন প্রতিবাদ করা উচিত ছিল। তিনি যদি না করে থাকেন তাহলে তিনিও ভুল করেছেন। আমি বড় হয়েছি, বাবা যদি তোমার সঙ্গে দাসীর মতো ব্যবহার করতেন, আমার নজরে আসতো, আমি তার প্রতিবাদ করতাম। কিন্তু বাবা তা করেছেন বলে আমার কখনো মনে হয়নি, দেখিও নি। তোর বাবা আমাকে দাসী মনে করলে আমি তার সংসার করতাম ভাবছিস? কোনো দিনও করতাম না। আর তোমার শাশুড়ি, আমার ঠাকুমা, একবারই করার সুযোগ পেয়েছিল। সুভাষ বলে তোর ঠাকুমার এক আত্মীয় এসেছিল বাড়িতে, আমার কাছে জল চেয়েছিল বলে শুধু এক গ্লাস জল দিয়েছিলাম, তাই দেখে খোঁটা দিয়েছিল আমাকে। আজও ভুলিনি। তরিত একটু হাসার চেষ্টা করলো, পারল না। বলল, সুভাষ নামটা ভুলে যাওনি আজও? কি বলেছিলেন আমার ঠাকুমা? বাপ তুলে খোঁটা দিয়েছিল, কাছে ডেকে বলেছিল,
তোমার বাবা মায়ের বাড়িতে কি চল আছে আমি জানি না, কিন্তু আমাদের বাড়ির চল আছে। একটা ভিখারিও যদি একটু জল চায়, তাকে শুধু জল দিতে নেই, একটু চাল অন্তত দিতে হয়। তুমি সুভাষকে জলের সাথে দুইখানা বিস্কুট তো দিতে পারতে। ঘরে বিস্কুট তো ছিল, এরকম ভুল আর করবে না কোনো দিন। তারপর থেকে তুমি ঠাকুমার কথা মেনে চলেছো। তারপর 1 মাসের ভিতরে আমরা আলাদা সংসার পাতি এই বাড়িতে। তোর বাবা প্রথমে রাজি হয়নি। তোর ঠাকুমা বুঝতে পেরে তোর বাবাকে বুঝিয়েছিল, বলেছিল মমতা আমাকে মানিয়ে নিয়ে চলবে না কোনো দিন। তা আমি এই 1 বছরে বুঝতে পেরেছি। খামোকা তুই মাঝখানে থেকে চিড়ে চ্যাপটা হবি। তার চেয়ে মমতা যা বলছে তাই শোন। আমার দরজা তো সবসময় খোলা রইল। মমতা যখন চাইবে ফিরে আসবি। ফিরে যাওনি আর? আমার বাবা কারোর কাছে মাথা নোয়াতে শেখায়নি, আবার আমি বুড়ির খিচখিচ শুনতে যাব? বাহ, বাবা তাহলে তার মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাকে সহযোগিতা করেছেন। তাহলে বাবা কি তোমার ভেরুয়া ছিল? তোমার দাসত্ব করে এসেছে এতদিন? এই খবরদার, পেটের ছেলে তুই। বউয়ের হয়ে বাবা মায়ের সাথে একদম অসম্মানজনক কথা বলবি না। এই শিক্ষা দিয়েছি আমি আর তোর বাবা। ভালোবাসা, সহমর্মিতা, দাসত্ব এক নয় মা, বাবাও বুঝতো, বোঝে। তুমি সব গুলিয়ে ফেলেছো। আমি জাস্ট অর্পিতার জন্য একটু সহমর্মিতা দাবি করেছি, যেটা তোমার মেয়ের মতো অর্পিও ডিজার্ভ করে। অতখানি না হলেও একটুখানি অন্তত। স্পষ্ট কথা শোন, তোর বউকে আমি কোনোদিন আমার মেয়ের মতো ভাবতে পারবো না। আমার মেয়ের জন্য আমার যা হবে তোর বউয়ের জন্য তাই হবে। তুই ভাবছিস কি করে? কোন মাথায়? আরে সেই বা আমার মেয়ে হতে চায় কোন আসপর্দায়? ভেবো না, তুমি শুধু এইটুকুই ভেবো যে ছেলের বউ মানে শাশুড়ি বা স্বামীর দাসীবাদী না। সেও স্বাধীন সত্তা, রক্ত মাংসের একজন মানুষ। তার শরীর মন তোমার মতোই চলতে পারে, ভাবতে পারে। শুধু এইটুকুই ভেবো। তুই আলাদা হয়ে যাবি তো জানা, কটা টাকা ইনকাম করিস যে এত বড় বড় ডায়লগ মারছিস? আছে মুরদ? আছে? তোর বাবার মতো এক কথায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার আছে? কোনো বড় সিদ্ধান্ত নিতে শুধুই মুরত লাগে না মমতা, তার জন্য মানসিকতাও লাগে। তুমি এই যুগের মেয়ে হয়েও তোমার মানধাত্তা আমলের মানসিকতাকে মুছে ফেলতে পারোনি কোনো দিন। অথচ আমার মা কোনো যুগের মেয়ে, তবুও পেরেছিল। তোমার স্বাধীন সত্তাকে মূল্য দিয়েছিল, ভুলে গেছো? তরিতের বাবা মমতা স্যান্নালের স্বামী তন্ময় স্যান্নাল তখনই মর্নিং ওয়াক থেকে ফিরলেন। হয়তো ঢুকেই ছেলের আর ছেলের মায়ের কিছু কথা কানে গেছে তার, তাই বললেন। তারপর অর্পিতাকে বাসন মাজতে দেখে বললেন, এই অর্পি, গতকাল তুমি শরীর খারাপ বলছিলে না? একটু এগিয়ে গিয়ে পেছন থেকে অর্পিতার কপালে হাত দিয়ে চমকে উঠে বললেন, এ কি, তোমার এত জ্বর আর তুমি সকালবেলা জল ঘাটছো? হ্যাঁ রে মেয়ে, এত ব্রিলিয়ান্ট মেয়ে তুই, তোর কি বোধবুদ্ধি সব লোপ পেয়েছে? ছাড়, ওঠ ওঠ বলছি। তোকে বাসন মাজতে হবে না, হাত ধুয়ে ঘরে যা। কাজের মেয়েটা দুদিন থেকে আসছে না কেন মমতা? ওর জ্বর হয়েছে, ছুটি নিয়েছে, গম্ভীর গলায় বললেন মমতা সান্যাল। ও, ওর জ্বর হলে ছুটি পাবে, কারণ ও পেড ওয়ার্কার। আমার শরীর খারাপ হলে ছুটি পেয়েছি চাকরি থাকাকালীন, কারণ আমি পেড ওয়ার্কার ছিলাম। আর ঘরের বউরা যেহেতু পেড ওয়ার্কার নয়, তাই ছুটি ছাটা লাগে না। কি ভাবনা চিন্তা তোমার! তুমি বাসন মাজবে নাকি আমি সকালে উঠে এতগুলো বাসন মাজতে বসবো? তর্ক করো না মমতা, যুক্তি আর মাতৃসম মন দিয়ে ভাবো। তোমারও মেয়ে আছে, তাকে যদি এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তোমার কি কষ্ট হবে না? হবে। নেহাতি সময়টা খারাপ যাচ্ছে, তাই তড়িৎ অর্পিতারা চাকরি বাকরি পাচ্ছে না। যদি পেয়ে যায় একদিন, আর ভাবে আমাদের মতো আলাদা সংসার পাতবে, আমার মায়ের মতো তুমি হাসি মুখে মেনে নিতে পারবে তো সেদিন? পারবে না। সে তো যাবেই জানি, যা একখানা গুণধর বউ নিয়ে এসেছো বাড়িতে, যাবে না? তুমিও আমার গুণধর বউ ছিলে মমতা। আমার মা তোমাকে কোনোদিনই মেয়ের মতো ছাড়া ছেলের বউ হিসেবে দেখেনি। তবু তুমি আমার বিধবা মাকে ত্যাগ করে আলাদা সংসার পাতার জন্য মরিয়া হয়ে উঠেছিলে। মা বুঝতে পেরে আমাকে নির্দেশ দেয় আলাদা সংসারের। আমি কিন্তু তোমার নয়, মাতৃ আজ্ঞা পালন করেছিলাম সেদিন। সে কি আর জানি না? সব জানি। আর আমার ছেলেটা, জানো তো, সেই রকম করেই সন্তানদের গড়ে তুলতে হয়, তবে মায়ের সম্মান বজায় থাকে, নচেত নয়। এই মেয়ে, তুই আমার কথা শুনতে পাসনি? কান মুলে দিয়ে শোনাতে হবে নাকি? তড়িৎ বাসন কখনো ধুয়ে রাখতে পারবি না? কেন পারবো না বাবা? মায়ের শরীর খারাপ হলেও তো বাড়ির সব কাজ তুমি আর আমিই করেছি, করিনি? মায়ের চেঁচামেচিতে অর্পি বিছানা ছেড়ে জোর করে বাসন মাজতে এসেছে। মারবো এক চড়, নেকু। মাকে বুঝিয়ে বলিসনি কেন যে অর্পির জ্বর? শোনো মমতা, তুমি যদি ছেলের বউকে দাসীবাদী ভাবাটা ত্যাগ না করতে পারো, তাহলে আমি ওদের আলাদা সংসার পেতে দেব। আমিও তাই চাই। ও ওর বউ নিয়ে আলাদা সংসার করে থাকুক গে। টিউশন পড়িয়ে কত টাকা ইনকাম করে আমার জানা আছে।
ছি, মেয়েটা না হয় পরের বাড়ি, ছেলেটা তো তোমার মমতা। সে কষ্ট পাবে আর তুমি তাই উপভোগ করবে? আমি বেঁচে থাকতে তা হতে দেব ভেবেছো? আমার মাকে তুমি ত্যাগ করেছিলে, আমি বা মা কি পরস্পরকে ত্যাগ করেছিলাম কোনো দিন? তোমার নাম মমতা কে রেখেছিল গো? তাই বলো বাপের পয়সায় পায়রা বিবি। সে তো তুমিও স্বামীর পয়সায় পায়রা বিবি হয়ে আছো। একটু মানবিক চিন্তা ভাবনা করতে শেখো অর্পি, চলো বেরিয়ে নে। অরবিন্দ ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি তোকে। শেষের কথাটা বৌমাকে শুনিয়ে বললেন। মমতার আগে ফুঁসতে ফুঁসতে বাথরুমে গেলেন। তড়িৎ বাসন ধুয়ে রাখতে লাগলো। তখনকার মতো মিটে গেল বৌমা মেয়ে নাকি দাসীবাদী সেই লড়াই। তন্ময় সান্যাল আবারও স্ত্রীর কথা শুনেছেন। তড়িৎ অর্পিতাকে আলাদা সংসার পেতে দিয়েছেন। প্রতিদিন একবার দুবার ওই বাড়িতে খোঁজ খবর নিয়ে আসেন। মেয়ে তনিমার ভালো বিয়ে হয়েছে। শাশুড়ি শ্বশুর জামাই সকলেই তনিমাকে খুব ভালোবাসে। প্রথম প্রথম মমতা উচ্চস্বরে জানাতে চেয়েছেন, আমার মেয়ে কত ভালো প্রমাণ হলো তো। কিন্তু তনিমা মাকে সময় সময় বুঝিয়েছে তারা সত্যিই ভালো মানুষ মা। আমি ভুল করলে দোষ করলে কাছে ডেকে বুঝিয়ে বলেন। ওরা সবাই অন্যরকম, তুমিও বৌদিকে কাছে টেনে নাও। চেষ্টা করে তো দেখো, দেখো বৌদি সব ভুলে তোমার কাছে এগিয়ে আসবে। বৌদি একগুঁয়ে নয়, খুব ইন্টেলিজেন্ট। বয়স হচ্ছে তোমার বাবার। এ সময় ওরা তোমাদের কাছে থাকলে ভালো লাগবে তোমার। মমতা মেয়ের কথাগুলো শুনেছেন, ভাবার চেষ্টা করেছেন, কিন্তু কোথা থেকে কোনো এক দুর্মতি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে বেঁধে রেখেছে। সেই বাঁধন ছিঁড়ে তার আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। বলেছেন অনেক দেরি হয়ে গেছে। এর বছর দুয়েক পরে অর্পিতা এক রাত্রিরে শ্বশুরবাড়ি এলো। পেছনে তড়িৎ, তার হাতে বেশ কটা শপিং ব্যাগ। অর্পিতা নিজে বাজারে গিয়ে শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, পাজামা, ফল, মিষ্টি ইত্যাদি কিনে এনেছেন। মমতা সান্যাল আনন্দে নাকি অভিমানে নাকি নিজের প্রতি নিজের করুণা হলো বলে ঝরঝর করে কেঁদে ফেলেন বৌমাকে দেখে। অর্পিতা এক চিলতে হাসি ছড়িয়ে বলল, কি হলো মা, তুমি খুশি হওনি? তন্ময় সান্যাল দূরে দাঁড়িয়ে দেখছিলেন। বললেন, আজ তোর শাশুড়ি অভিশাপ মুক্ত হয়েছে অর্পি, তাই চোখের জলের বাঁধ ভেঙেছে। অর্পিতা শাশুড়ির চোখের জল মুছতে এগিয়ে গেল। মমতা অর্পিতাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোর বাবা ঠিকই বলেছেন মা, আমি অভিশাপ মুক্ত হয়েছি, কবে বুঝতে পারিনি। অর্পিতাকে কোলের কাছে বসিয়ে নিয়ে বললেন, এত ভালোবাসা ভক্তি আমি পাওয়ার যোগ্য নয় রে মা, সবই তোর মা বাবার প্রাপ্য। তারা যে শিক্ষায় তোকে বড় করেছেন তাতেই তুই এত বড় হয়েছিস। সেই শিক্ষা আমিও হয়তো পেয়েছি, নিতে পারিনি, তাই তোকে নিজের মেয়ে বা মেয়ের মতো ভাবতে পারিনি এতদিন। তোদের মতো সুসন্তানের জন্য বাবা মায়ের সবচেয়ে বেশি গর্বিত হন। তবু কেন জানি না তোর এই সাফল্য গর্বে আমার বুক ভরে যাচ্ছে। কেন আমি বুঝতে পারছি না। কারণ শেষ পর্যন্ত তুমি আমার মা হয়ে উঠেছো বলে। অর্পিতা শাশুড়িকে জড়িয়ে ধরে বলল। মমতা সান্যালের এবার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে হলো। আর ছেলের বউয়ের এই তাক লাগানো কৃতিত্ব কেন তার এত কান্না পাচ্ছে তিনি জানেন না। অর্পিতা এখন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একটা ব্লকের বিডিও। তন্ময় সান্যাল বললেন, এই জন্যই প্রত্যেক মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিয়ে বিকাশের সুযোগ দিতে হয়। আগামীকাল তুমিও ঠিক এমনিভাবে অর্পি মায়ের বাবা মায়ের কাছে যাবে, কাপড় চোপড় ফল মিষ্টি নিয়ে এই খবরটা আনুষ্ঠানিকভাবে জানাতে। তুমি চাইলে আমিও যাব, ওরা আমার চেয়ে বয়সে বড়। ভাবছি আমি ওদের কাছে আশীর্বাদ চাইব। তড়িৎ তুইও আশীর্বাদ চাইবি। ওদের আশীর্বাদ পেলে একদিন ঠিক তুইও মানুষ হবি। অর্পিতা চোখ ছোট ছোট করে তাকালো তার এই বাবাটার দিকে। তার ঠোঁটে এক চিলতে সুখ ঝিলিক দিয়ে গেল। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো।